সাল 2017 14ই ফেব্রুয়ারি বাঙালির ভাষায় ভ্যালেন্টাইন্স ডে, যেদিন পৃথিবীর রেস্তোরাঁগুলি ফুল আর চকলেটের আলোয় ঝলমল করে, যেদিন ভালোবাসা মানে ডিনার টেবিল, ক্যান্ডেল লাইট আর প্রতিশ্রুতির বন্যা। ঠিক সেই ভোরে কাশ্মীর উপত্যকার এক কোণে লেখা হচ্ছিল রক্ত, বারুদ আর অদম্য সাহসের এক ইতিহাস। উত্তর কাশ্মীরের বান্দিপোরা, হাড় কাঁপানো শীত, হাজিন এলাকা তখন নিঃশব্দ, কিন্তু সেই নিঃশব্দতার আড়ালে জমে উঠেছিল এক ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন এক সিআরপিএফ অফিসার, যিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তার দেশকে। গুলির শব্দে ভেঙে যায় ভোর, একটা নয়, দুটো নয়, প্রায় 9টা গুলি এসে বিঁধে যায় তার শরীরে। ক্লোজ কমব্যাট, সামনাসামনি লড়াই, মুখোমুখি লড়াই, কিন্তু এক মুহূর্তের জন্য পিছে হটা নয়। শরীর ঝাঁঝরা হয়ে যাচ্ছিল, রক্ত ঝরছিল, কিন্তু তবুও তিনি পিছিয়ে আসেননি, কারণ তিনি জানতেন যদি তিনি এক পা পিছিয়ে আসেন তাহলে দেশ এক পা পিছবে। আজ আমি আপনাদের এমন একজন দেশভক্ত পাগলের গল্প বলবো। হ্যাঁ, পাগলই, কারণ সাধারণ মানসিকতার মানুষ জেনে শুনে এমন দুর্বিষহ জীবন কখনোই বেছে নেয় না, যেখানে প্রতিটা সকাল হয়তো শেষ সকাল, যেখানে চাকরি মানে শুধুই ইউনিফর্ম, স্যালারি নয়, চাকরি মানে মৃত্যুর সাথে প্রতিদিন হাত মেলানো। তবুও হাজার হাজার যুবক কিসের টানে সিআরপিএফ, প্যারামিলিটারি, মিলিটারি, নেভি এইসব বেছে নেয়। কেন? কারণ কিছু মানুষ ভালোবাসাকে শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখে না, তারা ভালোবাসে একটা পতাকাকে, একটা মানচিত্রকে, একটা দেশকে। আজ আমি আপনাদের বলবো এমনই একজন মানুষের গল্প, যিনি শত্রু সেনার 24টি গুলি হজম করেও শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন। তারপর দীর্ঘ 40 দিন কোমায় ছিলেন, যার বেঁচে ফেরাকে ডাক্তাররাও বলেছিলেন অসম্ভব, মিরাকেল। কিন্তু তিনি ফিরে এসেছিলেন। শুধু ফিরে আসেননি, আবার ইউনিফর্ম পরেছিলেন এবং আবার দায়িত্ব নিয়েছিলেন। ইচ্ছাশক্তি কি হতে পারে, মানুষ কতটা শক্ত হতে পারে, এই গল্প শুনলে আমাদের গায়ে অবশ্যই কাঁটা দিয়ে উঠবে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ পড়ই। আজ আমি আপনাদের শোনাবো ভারত মাতার এক বীর সন্তানের কাহিনী, তার নাম চেতন চিতা। তো চলুন এই গল্পটা শুরু করা যাক। রাজস্থানের কোটা শহরের বাসিন্দা সিআরপিএফ কমান্ড্যান্ট চেতন চিতা। জন্ম 1974 সালে। তার বাবা রামগোপাল চিতা ছিলেন রাজস্থান গভর্নমেন্টের এক সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কর্মরত। বাবার চাকরি ছিল ট্রান্সফারেবল, ফলে শৈশবে প্রথম পর্বটা কোনো একটা শহরে চেতন চেতা কখনো আটকে থাকেনি। ক্লাস 8 পর্যন্ত তাদের পরিবারের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বাবার পোস্টিং অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় তাদেরকে সকল সময় যেতে হতো, সেই সঙ্গে হতো স্কুল পরিবর্তন। অর্থাৎ ঘুরে বেড়ানোই ছিল চেতন চেতার ছোটবেলার বাস্তবতা। ক্লাস 9-এ পড়ার সময় পরিবার এক বিরাট সিদ্ধান্ত নেয়, তারা স্থায়ীভাবে কোটা শহরে শিফট করেন। সেখানেই অর্থাৎ কোটা শহরেই চেতন তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করেন। পরিবারে ছিলেন এক বোন ও এক ভাই, আর 3 জনের মধ্যে চেতনই ছিলেন বড়। কোটা থেকেই চেতন তার স্কুল সম্পূর্ণ করেন, তারপরে শুরু করেন বিএসসি, এবং বিএসসিতে তার সাবজেক্টের মধ্যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। গ্র্যাজুয়েশনের পর উচ্চ শিক্ষার জন্য চেতন চলে যান জয়পুর, সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন করার প্রস্তুতি শুরু করেন। এই সময়টাই ছিল তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মোড়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও তিনি অংশগ্রহণ নিতে শুরু করেন। ঠিক সেই পর্বে 1996 সাল তিনি সিপিও পরীক্ষায় সিলেক্ট হন। এই নির্বাচনে একটি বিশেষ দিক ছিল, তার প্রথম ও একমাত্র পছন্দ সিআরপিএফ। সেই পছন্দই শেষ পর্যন্ত তার জীবনের দিশা ঠিক করে দিয়েছিল। নির্বাচনের পর শুরু হয়েছিল তার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ ছিল শারীরিক ও মানসিক দুই দিক থেকেই অত্যন্ত কঠোর। প্রতিদিনের কঠিন রুটিন, শৃঙ্খলা, সহনশীলতা আর নেতৃত্বের প্রশিক্ষণ। এই ট্রেনিংটাই ধীরে ধীরে তার ব্যক্তিত্ব গড়ে তোলে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে এক বড় ছাপ ফেলে যায়। 1998 সালে প্রশিক্ষণ শেষে জিডি অফিসার হিসাবে রাজস্থানে পোস্টিং হন। ঠিক এই সময় থেকেই শুরু হয় একজন সাধারণ অফিসার থেকে একজন সাহসী ফিল্ড অফিসার হওয়ার যাত্রা। এই পর্বে তিনি একাধিক দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেন, যেগুলি ধীরে ধীরে তাকে পরিচিত করে তোলে একজন নির্ভীক,
দায়িত্ববান এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া অফিসার হিসাবে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য স্তম্ভ সিআরপিএফ। এই বাহিনীর জন্ম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1939 সালের 27শে জুলাই ব্রিটিশ শাসনকালে ভারতে নিযুক্ত ক্রাউন রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে এই বাহিনী প্রতিষ্ঠিত হয় ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ এই নামে। দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে সংসদের একটি আইনের মাধ্যমে এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। সেই দিন থেকেই সিআরপিএফ হয়ে ওঠে ভারতের তথা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার মেরুদণ্ড। এই বাহিনীরই একজন অফিসার ছিলেন চেতন চিতা। সিআরপিএফ এ দায়িত্ব পালনের পর 2008 সালের দিকে যখন ভারতের অন্যতম স্পেশাল ফোর্স ইউনিট কোবরা গঠনের প্রস্তুতি পর্ব চলছিল, ঠিক সেই সময় চেতন চিতা শ্রীনগরে পোস্টিংয়ে ছিলেন। একটি গুরুত্বপূর্ণ সংযোগ এখানে তৈরি হয়। কিভাবে? যে জায়গায় চেতনের সিআরপিএফ এর বেসিক ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিং সেন্টারের একজন সিনিয়র অফিসার ও ইনস্ট্রাক্টর তখন কোবরা 206 ইউনিটের কমান্ডারের দায়িত্ব ছিলেন। একদিন সেই অফিসারের কাছ থেকে চেতন একটি ফোন পান। ফোনের ওপার থেকে প্রশ্ন আসে, চেতন তুমি কি আমার সাথে যোগ দিতে চাও? তখন চেতন চিতা সিআরপিএফ এ সেকেন্ড ইন কমান্ড পদে কর্মরত। কোনো দ্বিধা ছাড়াই কালও বিলম্ব না করে চেতন চিতা সম্মতি জানান। তিনি স্পষ্ট করে বলেন তিনি কোবরা ইউনিটে যোগ দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এরপর তার সিনিয়র চেতনের নাম কোবরা ইউনিটের জন্য প্রস্তাব করেন। সমস্ত প্রক্রিয়া শেষে তিনি কোবরা বাহিনীতে নির্বাচিত হন। কোবরাতে যোগ দেওয়ার পর চেতন চিতা অংশ নেন অ্যান্টি নাক্সাল অপারেশনে এবং একই সঙ্গে জঙ্গল ওয়ারফেয়ার অপারেশনে। ঘন অন্ধকারময় জঙ্গল, নকশাল অধ্যুষিত এরিয়া, ঝুঁকিপূর্ণ অভিযান, এই সবকিছুই ছিল তার দায়িত্বের অংশ। এই সময়কালে তিনি একাধিক দুঃসাহসিক অভিযানে যুক্ত ছিলেন, যেগুলো চেতন চেতাকে আরও পরিণত করে তোলে একজন সাহসী, দক্ষ ফ্রন্টলাইন কমান্ডার হিসাবে। এই পর্বটাই তার জীবনের সেই অধ্যায় যেখানে একজন সিআরপিএফ অফিসার নিজেকে প্রস্তুত করেছিলেন আরও বড় যুদ্ধের জন্য। যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের সীমার বিরুদ্ধেও। তো এই সময়ে তিনি বিভিন্ন অপারেশনে যুক্ত ছিলেন ও লিড করেছিলেন। এ তো গেল তার বেসিক পরিচয়, কিন্তু আসল ঘটনা ঘটে বলতে গেলে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার অপারেশন ছিল 2017 সালের 14ই ফেব্রুয়ারি, যেদিন সে তার জীবন বাজি রেখেও নিজের দেশকে বাঁচিয়েছিলেন। কিন্তু কি কি হয়েছিল সেদিন, এবার আমি আপনাদের ঠিক সেই দিনের গল্পটাই শোনাবো, যে গল্প শুনলে শুধু ইতিহাস নয়, মানুষের সাহসকেও নতুন করে চিনতে শেখায়। 13ই ফেব্রুয়ারি 2017 রাত শ্রীনগরে লোকাল পুলিশ মারফত একটা ইন্টেল আসে। খবর জানানো হয় উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন এলাকার পাড়ে মহল্লার একটি লোকালয়ের ভেতরে কয়েকজন লস্করে তৈবার জঙ্গি আত্মগোপন করে রয়েছে। ইন্টেল আরও স্পষ্ট ছিল। কি ছিল? জঙ্গিরা রাতের বেলাতেই সেখানে ঢুকেছে এবং পরের দিন সকাল পর্যন্ত তারা থাকার পরিকল্পনা করেছে, সময় নষ্ট না করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর 45তম ব্যাটালিয়ন অ্যাকশনে নামানো হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এটি হবে একটি জয়েন্ট অ্যাকশন অপারেশন। অপারেশনে কে কে থাকবে? ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ এবং লোকাল পুলিশ, 3 বাহিনী একসাথে কাজ করবে। এই অপারেশনের নেতৃত্বে ছিলেন একজন অফিসার, যিনি কাগজে কলমে নয়, সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে যুদ্ধ করাকেই নেতৃত্ব বলে বিশ্বাস করেন। তার নাম কমান্ড্যান্ট চেতন চিতা। 14ই ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই অপারেশন টিম বেরিয়ে পড়ে। ফেব্রুয়ারি মাস, জায়গা কাশ্মীর, ভাবতেই পারছেন কি পরিমাণ কনকনে ঠান্ডা। সেই হাড় কাঁপানো শীতের মধ্যেই, ঠান্ডার মধ্যেই সৈন্যরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। সৈন্যরা ধীরে ধীরে এগিয়ে চলেছে। ইন্টেলিজেন্স ছিল পরিষ্কার স্পষ্ট, অপারেশন ছিল ওয়েল প্ল্যান, কিন্তু একটি বড় গ্যাপ রয়ে গিয়েছিল। ঘরের ভেতরে ঠিক কতজন জঙ্গি লুকিয়ে আছে সেই ইনফরমেশন কারোর কাছে ছিল না। হঠাৎই জঙ্গিরা বুঝে যায় ভারতীয় বাহিনী চারিদিক থেকে
তাদেরকে ঘিরে ফেলেছে, কিন্তু জঙ্গিরাও প্রস্তুত ছিল। তারা আগে থেকেই নিজেদের পজিশন নিয়ে রেখেছিল, আর ঠিক তখনই কোনো সতর্কতা ছাড়াই তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এলো পাথারি গুলি চালাতে শুরু করে। আর সেই মুহূর্তেই শান্ত ভোর বদলে যায় এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। ঠিক সেই মুহূর্তেই দুদিক থেকেই জঙ্গি এবং ভারতীয় বাহিনী উভয় পক্ষের ফায়ার শুরু হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর রূপ নেয়। এই সংঘর্ষে ভারতীয় আর্মির 3 জন জওয়ান শহীদ হন এবং একজন অফিসারের পেটে গুলি লাগে। সময় একেবারেই হাতে ছিল না। সঙ্গে সঙ্গেই তারা তাদের নিকটবর্তী বাদামীবাগ বেস ক্যাম্পে খবর দেয় মেডিকেল হেল্পের জন্য। এই সময়টাই কমান্ডার চেতন কুমার চিতার সামনে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। পরিস্থিতিটা কি? ঠিক যেন মহাভারতের সেই মুহূর্তের মতো, যেখানে অভিমন্যু দাঁড়িয়ে আছে দ্রোণাচার্যের চক্রব্যূহের সামনে। সে জানে এই চক্রব্যূহে ঢোকা মানেই মৃত্যু নিশ্চিত, কিন্তু সে এটাও জানে তার আত্মবলিদানেই তার জ্যেষ্ঠ পিতাশ্রী যুধিষ্ঠির বিজয়ের পথ খুলে যাবে আর জ্যেষ্ঠ মাতা দ্রৌপদীর অপমানের প্রতিশোধ পূর্ণ হবে। ঠিক সেই মানসিক অবস্থাতেই চেতন কুমার চিতা সিদ্ধান্ত নিয়ে নেন। এতক্ষণ তিনি পিছন থেকে পুরো অপারেশন সুপারভাইজ করছিলেন, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। চারিদিক থেকে বাড়িটি ঘিরে রাখা, বাহিনীর মধ্যে কয়েকজন আহত, কয়েকজন নিহত হওয়ার ফলে কভারিং পজিশনে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে, আর সেই গ্যাপ পুরো অপারেশনটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। ঠিক তখনই চেতন কুমার চিতা আর পিছনে থাকলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি নিজেই নামবেন, সামনে থেকে যা বোঝার বুঝে নেবেন। নিজের নেতৃত্বে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক সেই মুহূর্তে একজন কমান্ড্যান্ট নিজেকে বদলে ফেললেন এক যোদ্ধায়। সেই বাড়ির পাঁচিল টপকে যে মুহূর্তে ভিতরে ঢুকলেন, ঠিক তখনই শুরু হয়ে যায় মুখোমুখি সংঘর্ষ। সামনে পড়ে যায় একজন জঙ্গি, হাতে ছিল তার AK-47। এক মুহূর্ত কালো বিলম্ব না করে সেকেন্ডের মধ্যে জঙ্গিটি তার AK-47 এর ফুল ম্যাগাজিন খালি করে দেয় চেতন শর্মার শরীরের ওপর। কিন্তু চেতনও থেমে যাননি। গুলির আঘাতে শরীর ক্ষতবিক্ষত হলেও তিনি পাল্টা ফায়ার করেন, আর সেই পাল্টা ফায়ারে, পাল্টা আক্রমণে জঙ্গির শরীর ঝাঁঝরা হয়ে যায়। মুহূর্তের মধ্যে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। অবিশ্বাস্য হলেও সত্য, আহত অবস্থায় চেতন চিতা 16 রাউন্ড গুলি চালিয়েছিলেন। চেতনের এই পাল্টা আক্রমণের ফলেই নিরাপত্তা বাহিনী পুনরায় তাদের পজিশন নেওয়ার মতো সময় পায় এবং সেই সুযোগে 3 জন সন্ত্রাসী নিহত হয়। চেতন চিতা তখন বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন, সেই কারণেই 15টি গুলি তার বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যায়। কিন্তু ভাগ্য তখনও পরীক্ষা নিচ্ছিল, কারণ একটা নয়, দুটো নয়, পর 9টি গুলি সরাসরি তার শরীরে বিদ্ধ হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ থেকে বিভীষিকাময় হয়ে ওঠে। একটি গুলি সরাসরি তার মাথার হেলমেটে আঘাত করে, হেলমেটের ভেতরের প্লেট ভেঙে যায় এবং মাথায় ঢুকে যায়। আরেকটা গুলি ডান চোখে ঢুকে বেরিয়ে যায়, চুরমার হয়ে যায় চোখের হাড়, পেট, 2 হাত, কোমর, শরীরের একাধিক জায়গায় গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। হাতের মাংস এমন ভাবে গুলি লাগে যে হাড় বেরিয়ে আসে, রক্তে ভেসে যেতে থাকে কাশ্মীরের মাটি। আর ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ প্রশ্ন থেকে যায় এতগুলো গুলি লাগার পরেও কিভাবে তিনি বেঁচে ফিরলেন, কিভাবে মৃত্যুর মুখ থেকে তিনি আবার ফিরে এলেন। সেই উত্তরই আমি এবার বলবো। ওই যে বলেন একটা কথা আছে, রাখে হরি মারেকে, যাকে হরি রাখে তাকে মারার ক্ষমতা কারণ নেই। ঠিক তেমন এক অদ্ভুত নিয়তির খেলা। এই গল্পটা তখনও শেষ হয়ে যায়নি। আগেই বলা হয়েছিল যে মুহূর্তে 3 জন সেনা শহীদ হন, ঠিক সেই সময় ইমার্জেন্সি মেসেজ পাঠানো হয় বাদামীবাগ বেস ক্যাম্পে। 1 সেকেন্ডও কালো বিলম্ব না করে সেখান থেকে তৎক্ষণাৎ একটি হেলিকপ্টার পাঠানো হয়। সহযোদ্ধারা মৃত্যুর সঙ্গে লড়াই করা চেতন কুমার চিতাকে সেই হেলিকপ্টারে তুলে নেন এবং তাকে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের সেনা হাসপাতালে। চেতন চিতা লড়াই করছেন মৃত্যুর সঙ্গে, কিন্তু তখন পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। হাসপাতালে পৌঁছানোর সময় তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। ডাক্তাররা প্রথমেই চেষ্টা করেন অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার, কিন্তু ততক্ষণে চেতন চিতা গভীর কোমায় চলে গেছেন। তবুও যুদ্ধ তখনও শেষ হয়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে দ্রুত এয়ারলিফট করে নিয়ে আসা হয় দিল্লি এইমস ট্রমা কেয়ার সেন্টারে। এখানেই শুরু হয় এক অসম যুদ্ধ। একদিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, অন্যদিকে যমরাজ। ডাক্তারদের সামনে
দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। নিউরোসার্জনরা জানিয়ে দিয়েছেন চেতনের গ্ল্যাক্সোকোমা স্কেল জিসিএস নেমে গেছে M3-তে, যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গভীর কোমার লক্ষণ। অত্যন্ত গভীর কোমায় চলে যাচ্ছেন তিনি। সাধারণভাবে এই পর্যায় থেকে ফিরে আসা টোটালি অসম্ভব, কিন্তু কিছু গল্প নিয়ম নীতি পরিসংখ্যান বিজ্ঞান এসব মানে না। ভর্তির প্রথম 24 ঘন্টার মধ্যে চেতন চিতার উপর নেওয়া হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত। মস্তিষ্কের ভেতরের অতিরিক্ত চাপ অর্থাৎ ইন্ট্রাক্রোনিয়াল প্রেসার কমানোর জন্য মাথার খুলির একটি অংশ অপসারণ করা হয়। সংক্রমণের ঝুঁকি ছিল মারাত্মক, তাই চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী চেতন চিতাকে দেওয়া হয় ভারী মাত্রার অ্যান্টিবায়োটিক। একই সঙ্গে তার ক্ষতগুলো বারে বারে পরিষ্কার করা হয় যাতে কোনো ধরনের সংক্রমণ শরীরে ছড়িয়ে না পড়ে। এক বিষম পরিস্থিতি। যখন তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, তখন চিকিৎসা এগিয়ে যায় আরো এক ধাপ। এরপর কি ঘটল? বিভিন্ন বিশেষজ্ঞ দলের মাধ্যমে আলাদাভাবে অস্ত্রোপচার শুরু করা হয়। প্রতিটি আঘাতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়ে চলে চিকিৎসা। চক্ষু বিশেষজ্ঞ দল তার বাম চোখের আঘাতের চিকিৎসা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার ডান চোখের মেরামতি করা বা চিকিৎসা করা সম্ভব হয়নি। দিন যায়, সপ্তাহ যায়, মাস কেটে যায়। আইসিইউ এর নিঃশব্দতায় প্রতিদিন আসতেন একজনই মানুষ তার পাশে, তার স্ত্রী উমা। হাত ধরে চুপচাপ বসে থাকতেন। ডাক্তাররা আশা দিতে পারতেন না, কিন্তু তার স্ত্রী উমার মনে ছিল অটুট বিশ্বাস। তিনি বলতেন, কোনো যোদ্ধা কখনো হাঁটতে শেখেনি, ও একজন যোদ্ধা, ও ফিরবেই। তারপর একদিন অবশেষে ঘটল সেই মিরাকেল, অলৌকিক ঘটনা। 2 মাস পর চেতন ধীরে ধীরে চোখ খুললেন। ডান চোখ আর নেই, শরীর জুড়ে ছড়িয়ে অসংখ্য অস্ত্রোপচারের চিহ্ন, কিন্তু একটি সত্য অটল, তিনি বেঁচে আছেন। ডাক্তাররা একটাই শব্দ ব্যবহার করেছিলেন, মিরাকেল। 2017 সালের 5ই এপ্রিল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এক ভীষণ আনন্দের দিন তার পরিবারের কাছে তথা দেশের কাছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এখানেই কি গল্প শেষ? না। যে মানুষটি 9টি বুলেট সহ্য করেছেন তিনি বিশ্রামে বসে থাকবেন, এই ধারণাটাই ভুল। পরবর্তী 1 বছর চলেছে কঠোর ফিজিওথেরাপি, অচল স্নায়ু, দুর্বল পেশি, সবকিছুর সঙ্গে প্রতিদিন এক অসম লড়াই। তারপর আসে 2018 সালের মার্চ মাস। চেতন চিতা আবার ইউনিফর্ম পরেন। দিল্লির সিআরপিএফ হেডকোয়ার্টারে তিনি ফের তার দায়িত্ব গ্রহণ করেন কমান্ড্যান্ট হিসাবে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, এক চোখ হারানোর পর এত অশোভনীয় যন্ত্রণা পেরিয়েও আপনি আবার কেন ফিরলেন? আই প্যাচ পরা, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে চেতন উত্তর দিয়েছিলেন, এই ইউনিফর্মটাই আমার পরিচয়, এটা ছাড়া আমি নিজেকে সম্পূর্ণ ভাবতে পারি না। তিনি আরও বলেন, আমি চাই দেশের যুব সমাজ ভয়কে নয় দায়িত্ব বেছে নিক। এই অসামান্য সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে প্রদান করেন কীর্তি চক্র, দেশের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব সম্মান। আজ তিনি যখন স্যালুট করেন, তার শরীরে প্রতিটি ক্ষতচিহ্ন এক একটি জীবন্ত পদকের মতোই দীপ্ত হয়ে ওঠে। চেতন চিতা প্রমাণ করে দিয়েছেন যে জঙ্গিদের বুলেট শরীরকে বিদীর্ণ করতে পারে, চোখ কেড়ে নিতে পারে, হাড় ভেঙে দিতে পারে, কিন্তু একজন ভারতীয় যোদ্ধার দায়িত্ববোধ আর দেশপ্রেমকে কখনোই পরাজিত করতে পারে না। তিনি অদম্য, অজেয়, তিনি ভারতের গর্ব। বান্দিপোরায় হাজিন বা জম্মু কাশ্মীর বন্দুক যুদ্ধের জন্য অপরিচিত নয়। সারাক্ষণ সেখানে চলে মৃত্যুর সাথে খেলা, চলে রক্তের নিয়ে হোলি। তবে চেতন চিতার গল্পটি গড়পড়তা ভারতীয়ের নজর কেড়েছে। 9টি গুলি লাগার পর, টানা 2 মাস কোমায় থাকার পরও চেতন কুমার চিতা যেভাবে ফিরে এসেছেন, তার রূপলী পদ্মার গল্পকেও হার মানায়। তাই আবারও বলবো, আসল হিরোরা সিনেমাতে নয়, আমাদের এই রিয়েল লাইফে আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। শুধু তাদেরকে চিনে নেওয়ার অপেক্ষা, হতে পারে সেটা আপনি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথমবার এলে এবং এই ধরনের ভিডিও আরো বেশি করে পেতে চাইলে আমার চ্যানেল ইনফরমেন্ট বারুইকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।